নমস্কার, স্যাম অডিও বুকে আপনাদের স্বাগতম জানাই। আমি সায়ন। আমাদের আজকের গল্প ভূতের ছায়া, অলক্ষ্মী বটগাছের গল্প, তৃতীয় এবং অন্তিম পর্ব। আপনারা যদি প্রথম এবং দ্বিতীয় পর্ব না শুনে থাকেন, আগে সেটি শুনে আসুন, না হলে শেষটা আপনি বুঝতে পারবেন না। তাহলে যারা শুনে রেখেছেন তারা জানেন শেষের জন্য কি হতে চলেছে। তাই আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের সময় নষ্ট করব না। এবার শুরু করব আমাদের আজকের গল্প, ভূতের ছায়া, অলক্ষ্মী বটগাছের গল্প, তৃতীয় এবং অন্তিম পর্ব। গল্প পাঠে আমি সায়ন। সেই ঘটনার আজ অনেক বছর পেরিয়ে গেছে। অভিশপ্ত বটগাছের ঘটনা সবাই ভুলতে শুরু করেছে, কিন্তু গ্রামে শান্তি বেশি দিন স্থায়ী হয়নি। এক রাতে ধীরেন্দ্র অদ্ভুত একটি আওয়াজ শুনে জেগে ওঠে। ধীরেন্দ্র নিজের ঘরে বসে চিৎকার করে, কে কে বাইরে? এই গভীর রাতে কে ডাকছে, আর কেনই বা ডাকছে? ধীরেন্দ্র দরজা খুলে বাইরে আসে, কিন্তু বাইরে কেউ নেই। তার শুধু দূর থেকে মৃদু হাসির আওয়াজ শুনতে পায়। আওয়াজটা যেন বটগাছের দিক থেকে আসছে। পরের দিন সকালে ধীরেন্দ্র এবং গ্রামবাসীরা আবার পঞ্চায়েত ঘরে জড়ো হয়। ধীরেন্দ্র বলে, আমি আগেও বলেছিলাম গাছটা শুধু অভিশপ্ত নয়, হয়তো আমরা যা দেখছি তা পুরো সত্যি নয়। গত রাতেও কিছু অদ্ভুত আওয়াজ শুনেছি আমি। গ্রামপ্রধান বলে, তুমি কি বলতে চাও? আত্মা পুরোপুরি মুক্তি পায়নি? রমেশ ধীরেন্দ্রের পাশে দাঁড়িয়ে, হয়তো নয়, আমি মনে করি আত্মা মুক্তি পেয়েছে ঠিকই, কিন্তু ওর কষ্ট পুরোপুরি শেষ হয়নি। আমরা যে মাটির কলসি ভেঙেছিলাম তা শুধু ওকে গাছের সাথে বেঁধে রাখার বন্ধন সরিয়েছে, কিন্তু ওর যন্ত্রণা দূর করার জন্য কিছু বড় করতে হবে। কৌশিক উদ্বিগ্ন মুখে বলে, তাহলে কি করতে হবে? আমরা কি আবার বটগাছের কাছে যাব? ধীরেন্দ্র গম্ভীর চিন্তায়, গাছের ইতিহাস বের করতে হবে। হয়তো এই গাছের সাথে কোনো অন্যায়ের গল্প জড়িয়ে আছে। গ্রামপ্রধান বলে, তাহলে আমরা কি পুরনো নথিপত্র খুঁজব? এর মালিক বা এর বীজতলার ইতিহাস জানতে হবে। গ্রামপ্রধান, ধীরেন্দ্র এবং রমেশ পুরোহিতের কাছে যায়। পুরোহিতের কাছে প্রাচীন পুঁথি রয়েছে। তারা সেখানে গাছটির ইতিহাস খুঁজে পায়। পুরোহিত পুঁথি থেকে পড়ে, এই গাছটি যখন লাগানো হয়েছিল তখন একজন মহিলাকে বলি দেওয়া হয়েছিল। সেই মহিলা ছিল গ্রামের ব্রাহ্মণ পরিবারের, কিন্তু তাকে জোর করে হত্যা করা হয়েছিল, কারণ গ্রামের ধনী জমিদার তার উপর অন্যায় করেছিল। বলি দেওয়ার আগে তিনি অভিশাপ দিয়েছিলেন, যে এই গাছের কাছে আসবে তার পরিণতি আমি ঠিক করব। এই কথাগুলো তার আত্মা ছেড়ে যাওয়ার আগেই শোনা গিয়েছিল। ধীরেন্দ্র বিস্মিত হয়ে বলে, তাহলে সেই মহিলার আত্মাই আমাদের শাস্তি দিচ্ছে? জমিদার পরিবার না থাকলেও তার অভিশাপ থেকে গাছ মুক্তি পায়নি এখনো। রমেশ তখন বলে ওঠে, তাহলে আমাদের তার আত্মার কাছে ক্ষমা চাইতে হবে। সেই জমিদার পরিবারের বংশধর কেউ আছে কি? পুরোহিত মাথা নেড়ে বলেন, না, পুরো পরিবার গ্রাম ছেড়ে চলে গেছে, কিন্তু তার আত্মার শান্তি পেতে হলে বিশেষ পূজা করতে হবে। এর জন্য প্রয়োজন হবে ওই গাছের একটি অংশ এবং সেই সময় কিছু প্রতীক, যেমন জমিদার ব্যবহার করে কোনো জিনিস। গ্রামের প্রাচীন বাড়িতে রমেশ এবং সুধাংশু গিয়ে অনুসন্ধান করে। ধুলোময় ট্রাঙ্কের ভেতর তারা জমিদার
ব্যবহার করত একটি পুরনো তলোয়ার পায়। সুধাংশু বলে, দেখ, এটা জমিদারের জিনিস, এটা কি পুজোর জন্য যথেষ্ট হবে? রমেশ তলোয়ার তুলে বলে, এটাই হবে। আর সেই পুরোহিত বলেছিলেন গাছের শিকড় কেটে আনতে, আমরা আজ রাতেই এটা করব। রমেশ, সুধাংশু এবং ধীরেন্দ্র মশাল হাতে বটগাছের কাছে যায়। তারা গাছের শিকড় কেটে নেয়। আচমকা হাওয়ার বেগে বেড়ে যায় আর কালো ছায়া তাদের ঘিরে ধরে। ছায়া গম্ভীর কণ্ঠে বলে, তোমরা আবার আমার বিশ্রাম ভাঙতে এসেছ? এইবার তোমরা রেহাই পাবে না। ধীরেন্দ্র জপ করতে থাকে, আমরা তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। তুমি যা চাও আমরা তাই করব, আমাদের দয়া করো। ছায়া ক্রোধে ফেটে ওঠে, ক্ষমা? যখন আমাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল তখন কে ক্ষমা চেয়েছিল? এই গ্রাম, এই জমি আমার কষ্টের সাক্ষী। ছায়াটি আরো ভয়ঙ্করতর হয়ে ওঠে, কিন্তু রমেশ তার হাত থেকে তলোয়ারটি বের করে ছায়ার সামনে মাটিতে ফেলে দেয়। রমেশ বলে, তোমার ন্যায় বিচার আমাদের ভুলে যাওয়া উচিত হয়নি। আমরা তোমার প্রতি অন্যায়ের জন্য দুঃখিত। এই তলোয়ার এই অন্যায়ের স্মৃতি, দয়া করে আমাদের মুক্তি দাও। ছায়াটি ধীরে ধীরে শান্ত হয়। ছায়া দীর্ঘশ্বাসের মতো বলে ওঠে, তোমাদের অনুশোচনা আমার যন্ত্রণা কিছুটা লাঘব করেছে। আমি এবার মুক্তি নেব, কিন্তু মনে রেখো, অন্যায় করলে তার ফল ভোগ করতেই হয়। ছায়াটি মিলিয়ে যায়, চারপাশে সব শান্ত হয়ে যায়। গ্রামবাসীরা অপেক্ষা করছে ধীরেন্দ্র, রমেশ এবং সুধাংশু নিরাপদে ফিরে আসছে। গ্রামের সবাই আনন্দে মেতে ওঠে। গ্রামপ্রধান বলে, তোমাদের সাহসিকতার জন্য আজ গ্রাম অভিশাপ মুক্ত হয়েছে। আমরা সবাই তোমাদের কৃতজ্ঞ। ধীরেন্দ্র বলে ওঠে, এটি আমাদের জন্য একটি শিক্ষা। প্রকৃতি এবং ইতিহাসকে সম্মান করতে হবে। অন্যায়ের ফল কখনো মুছে ফেলা যায় না। গ্রামের সবাই ধীরেন্দ্রের কথায় সম্মতি জানায়। দূর থেকে বটগাছটি আবার নীরব এবং শান্ত হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু মনে হয় গাছটি সব দেখছে, সব জানতে পারছে। আপনারা শুনছিলেন ভূতের ছায়া, অলক্ষী বটগাছের গল্প, তৃতীয় এবং অন্তিম পর্ব। গল্পটি তাহলে আজ শেষ হলো। আমরা গত 3 সপ্তাহ ধরে এই গল্পটি শুনে আসছি। আপনাদের গল্পটা কেমন লাগলো? এই গল্পটি আরো ছোট করা যেত, কিন্তু আমি ভাবলাম গল্পটি যদি পুরো প্রত্যেকটা জায়গা ভালো করে না বোঝানো হয় তাহলে যেন কিছু একটা খালি থেকে যাচ্ছে। এই খালিটা ভর্তি করার জন্যই আমাদেরকে 3টি পর্ব তৈরি করতে হয়। তো আপনাদের গল্পটি কেমন লাগলো, পুরো গল্পটি? আর যারা আজকে প্রথম আমাদের চ্যানেলে যোগ হয়েছেন এই গল্পটি পেয়ে, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আমরা এরকম আরো গল্প প্রতি সপ্তাহে আনতে চলেছি। তাহলে যারা আজ প্রথম শুনলেন তৃতীয় পর্ব, তারা প্রথম এবং দ্বিতীয় পর্বটিও শুনে আসুন। নাহলে আপনাদের মনে হতে পারে যে এমন কি গল্প এটা, ঠিক বুঝলাম না। এই বোঝানোর জন্যই আমরা এতগুলো ভাগ করলাম। তো আপনারা যারা প্রথম এসছেন তারা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বটিও শুনে নিন, তাহলে আপনাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে গল্পটা। আর এইরকম আরো গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানান কেমন লাগছে বা কি টাইপের গল্প আপনারা শুনতে চান। আমরা সেই রকম গল্পই আপনাদের কাছে নিয়ে আসব। তাহলে আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী সপ্তাহে একটি নতুন গল্প নিয়ে। ধন্যবাদ। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্প শুনবেন, গল্প পড়বেন, গল্প লিখবেন। ধন্যবাদ।